দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময় জাপানি বোমারু বিমান থেকে বাঁচতে চেন্নাইয়ের সমুদ্র সৈকত থেকে একটি ছোট নৌকায় করে মাঝ সমুদ্রে পালিয়ে যায় ১০ জন সাধারণ মানুষ। কিন্তু হুট করেই মাঝ সমুদ্রে তাদের কাঠের নৌকাটিতে একটা বড়সড় ফুটো দেখা দেয় এবং নৌকাটি আস্তে আস্তে ডুবতে শুরু করে। আর ঠিক একই সময়ে জানা যায় এই ১০ জন যাত্রীর মধ্যে একজন আসলে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সন্ত্রাসী। চারদিকে অতল সমুদ্র, নিচে ক্ষুধার্ত হাঙ্গর, মাথার ওপর বোমারু বিমান আর পায়ের নিচে ডুবতে থাকা নৌকা। তারা কি আসলেই বাঁচতে পারবে জাপানি বোমারু বিমানের হাত থেকে? ২০২৪ সালে মুক্তি পাওয়া চিম্বু দেবনের পরিচালনায় এবং যোগী বাবুর চমৎকার অভিনয়ে নির্মিত সার্ভাইভাল থ্রিলার মুভি বোটের কথাই বলছি। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা ভেসে যাওয়া যাক সেই উত্তাল সমুদ্রের রোমাঞ্চকর দুনিয়ায়। মুভি শুরু হয় ১৯৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল দিনগুলি থেকে। তখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে অক্ষশক্তির অন্যতম প্রধান দেশ জাপান। তখন ব্রিটিশ শাসিত কলম্বো, ভাইজাগ এবং মাদ্রাজ বা বর্তমান চেন্নাইয়ে অনবরত বিমান থেকে বোমা ফেলছে। মাদ্রাজের সমুদ্র সৈকত, বিখ্যাত মেরিনা বিচ তখন এক যুদ্ধ শিবিরে পরিণত হয়েছে। জাপানি ফাইটার প্লেনগুলো যে কোনো মুহূর্তে মাদ্রাজের বুকে ধ্বংসলীলা চালাতে পারে। এই ভয়ে শহরের প্রায় ৭০% মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। ঠিক এমন এক রৌদ্রোজ্জ্বল দুপুরে ১১ই অক্টোবর ১৯৪৩ আকাশের বুক চিরে ধেয়ে আসে জাপানি বোমারু বিমান। শান্ত মাদ্রাজের ওপর আছড়ে পড়তে পারে একের পর এক বোমা। এই ভয়ে দিক বিদিক দৌড়াতে থাকে সেখানকার মানুষ। এই নরকুণ্ড থেকে বাঁচতে মেরিনা বিচের ঘাটে ভিড় জমায় শত শত মানুষ। সবাই চায় যে কোনো মূল্যে সমুদ্রে ভেসে গিয়ে প্রাণ বাঁচাতে। ঠিক এই সময় ঘাটে নিজের একটি ছোট পুরনো কাঠের নৌকা বা ডিঙি নিয়ে দাঁড়িয়েছিল আমাদের ছবির মূল চরিত্র কুমারন, যার আসল নাম যোগী বাবু। কুমারন এক অত্যন্ত সাধারণ, নিরক্ষর কিন্তু দয়ালু মাঝি। তার সাথে রয়েছে তার বৃদ্ধা দাদি মুথুমারি। কুমারন তার নৌকাটি নিয়ে মূল সমুদ্রের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার নৌকায় এক এক করে উঠে পড়ে আরও ৮ জন মানুষ। তারা সবাই আলাদা সামাজিক ব্যাকগ্রাউন্ড, আলাদা জাত এবং আলাদা মানসিকতার। নৌকায় যারা উঠেছে তাদের পরিচয়টা একবার জেনে নেওয়া যাক। মুথাইয়া এক গম্ভীর এবং রহস্যময় প্রবীণ ব্যক্তি। লক্ষ্মী এক তরুণী যে আসলে একজন গর্ভবতী নারী এবং এই চরম বিপদের মুখেও সে তার আগত সন্তানের জন্য বাঁচার স্বপ্ন দেখছে। নারায়ণ্য এক গোঁড়া ব্রাহ্মণ ভদ্রলোক, যার অহংকার তার জাত নিয়ে। রাজা মুহাম্মদ মুসলিম লীগের এক কট্টর সমর্থক ও রাজনৈতিক কর্মী। উইন থমাস একজন ব্রিটিশ মিলিটারি অফিসার, যার হাতে রয়েছে একটি রিভলভার এবং চোখে ভারতীয়দের প্রতি তীব্র ঘৃণা। বিজয়া এক বাচাল এবং অদ্ভুত স্বভাবের মহিলা। লাল এক চতুর মেকানিক যে ভাঙা জিনিস জুড়তে ওস্তাদ। এবং মহেশ একটি ছোট বাচ্চা, যার সাথে রয়েছে তার একমাত্র পোষা ইঁদুর, যার নাম সে রেখেছে পেচি। কুমারন চিৎকার করে সবাইকে বলে, আপনারা সবাই নেমে যান, এই নৌকাটি সর্বোচ্চ ৬ থেকে ৭ জনের ওজন নিতে পারে। আমরা এত মানুষ উঠলিশন হলে নৌকা মাঝ সমুদ্রেই ডুবে যাবে। কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে কারোর কি আর মাঝির কথা শোনার সময় আছে? উইন থমাস তার রিভলভার কুমারনের বুকে ঠেকিয়ে গর্জে ওঠে, নৌকা চালাও কালো আদমি, নইলে এখানেই তোমাকে শেষ করে দেব। ঠিক তখনই তীরের পুলিশরা চিৎকার করে বলতে থাকে যে এই নৌকার মাঝে একজন মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট বা উগ্রপন্থী লুকিয়ে আছে, যার নাম সুব্বাইয়া। কিন্তু বোমার আঘাতে তীরের সাথে নৌকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কুমারন বাধ্য হয়ে ১০ জন যাত্রী এবং একটি ইঁদুর নিয়ে সেই ছোট নৌকাটি নিয়ে বঙ্গোপসাগরের গভীর অন্ধকারের দিকে রওনা দেয়। নৌকাটি যখন তীর থেকে বেশ কয়েক মাইল দূরে চলে আসে, তখন তীরের বোমাবর্ষণের শব্দ ধীরে ধীরে কমে আসে। চারদিকে এখন শুধু মেঘলা আকাশ আর সমুদ্রের কালো পানি। কিন্তু নৌকার ভেতরের পরিবেশ বাইরের সমুদ্রের চেয়েও বেশি উত্তাল হতে শুরু করে।
কুমারন বুঝতে পারে নৌকার একদিকে ওজন বেশি হয়ে যাওয়ার কারণে সেটি একপাশে কাত হয়ে যাচ্ছে। সে সবাইকে বলে, আপনারা নিজেদের জাত আর অহংকার ভুলে একটু আসন পরিবর্তন করে বসুন, নইলে নৌকা উল্টে যাবে। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ব্রাহ্মণ নারায়ণন মুসলিম রাজা মুহাম্মদের পাশে গিয়ে বসতে বাধ্য হয়। কিন্তু তাদের মধ্যে শুরু হয় রাজনৈতিক এবং ধর্মীয় বিতর্ক। রাজা মুহাম্মদ মুসলিম লীগের আদর্শ নিয়ে কথা বলে, আর নারায়ণন নিজের উচ্চবর্ণের শ্রেষ্ঠত্ব জাহির করে। ঠিক এই সময় ব্রিটিশ অফিসার উইন থমাস তাদের দিকে তাকিয়ে উপহাস করে বলে, তোমরা ভারতীয়রা হোয়াইট ম্যানস বা অর্ডেন, আমাদের মতো সভ্য জাতি তোমাদের শাসন করছে বলেই তোমরা এখনো বেঁচে আছো, নইলে তোমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে কবেই মরে যেতে। দেখা যায় সমুদ্রের হাওয়া বাড়ার সাথে সাথে নৌকাটির গতি আস্তে আস্তে কমে আসছিল। কুমারন তখন নারায়ণনের ধুতিটি খুলে সেটিকে মাস্তুলের কাপড় বা পাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। নারায়ণন প্রথমে তার ধুতি দিতে অস্বীকার করলেও মরণের ভয়ে সে শেষ পর্যন্ত তা মেনে নেয়। এদিকে চতুর মেকানিক সমুদ্র থেকে ভেসে আসা কিছু তামার তার কুড়িয়ে নিয়ে গোপনে একটি ছোট ধারালো অস্ত্র তৈরি করতে শুরু করে, কারণ সে কারোর ওপর বিশ্বাস করতে পারছিল না। ঠিক এমন সময় সমুদ্রের বুকে একটি বড় জাহাজের আলো দেখা যায়। উইন থমাস ভেবেছিল সেটি কোনো ব্রিটিশ টহলদার জাহাজ। সে আনন্দের সাথে উঠে দাঁড়ায় এবং জাপানি সাবমেরিন থেকে বাঁচতে সাহায্য চাওয়ার জন্য ইশারা করতে থাকে। কিন্তু যখন জাহাজটি কাছে আসে, দেখা যায় সেটি আসলে জাপানি ইম্পেরিয়াল নেভির একটি যুদ্ধ জাহাজ। সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। জাপানিরা যদি দেখতে পায় এই নৌকায় একজন ব্রিটিশ অফিসার আছে, তবে তারা পুরো নৌকাটি কামানের গোলা দিয়ে উড়িয়ে দেবে। এই সংকটময় মুহূর্তে উইন থমাস চতুরতার সাথে তার পকেট থেকে একটি জাপানি নেভির পতাকা বের করে সিগন্যাল দিতে শুরু করে। জাপানি জাহাজটির ক্যাপ্টেন ভাবেন এটি হয়তো তাদেরই কোনো গুপ্তচর বা মিত্রপক্ষের লোক, এবং তারা তাদের কোর্স বা গতি পথ পরিবর্তন করে চলে যায়। সবাই এক দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু তারা বুঝতে পারে যে এই নৌকার প্রতিটি মানুষ নিজের স্বার্থের জন্য যে কোনো স্তরে নামতে পারে। গল্পের এই অংশে এসে সার্ভাইভালের আসল খেলা শুরু হয়। ছোট বাচ্চা মহেশ হঠাৎ চিৎকার করে ওঠে, পানি! নৌকার নিচে পানি উঠছে! কুমারন তাকিয়ে দেখে নৌকার কাঠের তক্তায় কেউ একজন গোপনে ধারালো কিছু দিয়ে স্ক্র্যাচ করে একটি বড় ফুটো করে দিয়েছে। পানি হুড়মুড় করে নৌকার ভেতর ঢুকতে শুরু করেছে। কুমারন সবাইকে বলে, নৌকার ওজন কমাতে হবে, আপনাদের সাথে থাকা সব ভারী জিনিসপত্র তলপা সমুদ্রে ফেলে দিন। সবাই তাদের ব্যাগপত্র ফেলে দিতে শুরু করে, কিন্তু মুথাইয়া নামের সেই রহস্যময় প্রবীণ ব্যক্তিটি তার সাথে থাকা একটি ভারী লোহার অক্সিজেন সিলিন্ডার কিছুতেই পানিতে ফেলতে রাজি হয় না। সে বলে, এটি আমার প্রাণ, এটি আমি ফেলব না। লাল তার তৈরি করা মেটালিক টুল দিয়ে ফুটোটি সাময়িকভাবে বন্ধ করার চেষ্টা করে। অবশেষে সে ফুটোটি বন্ধ করতে সফল হয়। নৌকাটি এখন মাঝ সমুদ্রের বুকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সমুদ্রের কালো পানির নিচে দেখা যায় এক বিশাল ছায়া, একটি বিশাল ক্ষুধার্ত গ্রেট হোয়াইট শার্ক বা নরখাদক হাঙ্গর নৌকার চারপাশে চক্কর দিতে শুরু করেছে। ওয়েন থমাস তার ওয়েবলি রিভলভার বের করে হাঙ্গরটির দিকে তাক করে, কিন্তু কুমারন তার হাত চেপে ধরে বলে, ভুলেও এই কাজ করবেন না স্যার, এই রিভলভারের গুলি হাঙ্গরের চামড়া ভেদ করতে পারবে না, উল্টো রক্তের গন্ধে আরও 10টা হাঙ্গর এখানে চলে আসবে। নৌকার যাত্রীদের কাছে থাকা খাবার এবং পানি প্রায় শেষ। ক্ষুধা এবং তৃষ্ণায় সবার গলা শুকিয়ে কাঠ। ঠিক এমন সময় লাল সমুদ্র থেকে ভেসে আসা একটি পুরনো কাঠের রেডিও বক্স টেনে তোলে। সে তার মেকানিক বুদ্ধি খাটিয়ে রেডিওটি মেরামত করে অনবরত সিগন্যাল খোঁজার চেষ্টা করে। হঠাৎ করে রেডিওটি সচল হয়ে ওঠে এবং তাতে 1940 সালের বিখ্যাত তামিল গায়ক এম.কে. ত্যাগরাজাভা গবত্রের একটি ক্লাসিক্যাল গান বাজতে শুরু করে। এখানে এক অদ্ভুত অলৌকিক কাণ্ড ঘটে। রেডিওর সেই মিষ্টি গানের সুর যখন সমুদ্রের বাতাসে ভেসে বেড়ায়, তখন সেই হিংস্র হাঙ্গরটি শান্ত হয়ে নৌকা থেকে ধীরে ধীরে দূরে চলে যায়। সুরের এক অদ্ভুত শক্তি রয়েছে যা পশুকেও শান্ত করতে পারে। কিন্তু গানটি শেষ হতেই রেডিওটি আবার বিকল হয়ে যায়।
এবং মানুষের মনের ভেতরের হিংস্র আদিম রূপটি আবার বেরিয়ে আসে। সমুদ্রে ইতিমধ্যেই 10 ঘন্টা পার হয়ে গেছে। ক্ষুধা এখন তাদের মগজে গিয়ে আঘাত করছে। ঠিক এই সময় রেডিওর বিকল স্পিকার থেকে একটি আবহাওয়ার জরুরি সতর্কবার্তা শোনা যায়। বঙ্গোপসাগরে একটি ক্যাটাগরি 4 সাইক্লোন ধেয়ে আসছে। আগামী 2 ঘন্টার মধ্যে ঝড়টি তাদের উপর আছড়ে পড়বে। কুমারন বুঝতে পারে এই ফুটো হওয়া নৌকা নিয়ে ঝড়ের মুখোমুখি হওয়া মানে নিশ্চিত মৃত্যু। নৌকাটি সচল করতে হলে কাউকে পানিতে নেমে পেছনের রশিটি মাস্তুলের সাথে বাঁধতে হবে। কুমারন নিজেই নিজের জীবন বাজি রেখে সমুদ্রে সেই হাঙর অধ্যুষিত পানিতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু পানির নিচে তার পা একটি পুরনো জালের সাথে পেঁচিয়ে যায়। সে ডুবতে শুরু করে। মুথাইয়া এবং রাজা মোহাম্মদ মিলে আপ্রাণ চেষ্টা করে কুমারনকে পানি থেকে টেনে তোলে। মুথাইয়া এবার এক নির্মম প্রস্তাব দেয়। সে বলে, নৌকার ওজন কমাতে এবং বাকিদের বাঁচাতে আমাদের মধ্য থেকে অন্তত 3 জনকে এখনই স্বেচ্ছায় এই হাঙর ভর্তি সমুদ্রে ঝাঁপ দিতে হবে। আমরা মানবিকতার খাতিরে একটি ভোট করব। প্রতিটা মানুষ বলবে সে কেন বেঁচে থাকতে চায়, আর যার কারণ সবচেয়ে দুর্বল হবে তাকেই সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হবে। শুরু হয় এক হাড়হিম করা মনস্তাত্ত্বিক খেলা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রতিটি মানুষ তার জীবনের সবচেয়ে গোপন সত্য এবং বাঁচার আকুতি প্রকাশ করতে শুরু করে। গর্ভবতী লক্ষ্মী তার পেটের সন্তানকে দেখায়, নারায়ণন তার বংশের কথা বলে, রাজা মুহাম্মদ তার পরিবারের কথা বলে। কিন্তু ব্রিটিশ অফিসার উইন থমাস কোনো যুক্তি দেখাতে রাজি হয় না। সে বলে, আমি এই দেশের রাজা, তোদের মতো কালো মানুষদের জন্য আমি জীবন দেব না। মানুষের ভেতরের এই চরম স্বার্থপরতা দেখে কুমারন কেবল নীরবে চোখের জল ফেলে। সমুদ্রে কেটে গেছে দীর্ঘ 28 ঘন্টা। ঝড়ের মেঘ আকাশে জ্বলতে শুরু করেছে। চারদিকের বাতাস মারাত্মক ঠান্ডা হয়ে গেছে। ক্ষুধার জ্বালায় এবং আতঙ্কে কুমারন এবং রাজা মুহাম্মদের মধ্যে এক পর্যায়ে হাতাহাতি এবং মারাত্মক মারামারি শুরু হয়। তাদের এই ধস্তাধস্তির মাঝখানে পড়ে ছোট বাচ্চা মহেশের সেই আদরের পোষা ইঁদুর পেঁচি পায়ের নিচে চাপা পটর মারা যায়। ওয়েন থমাস এবং নারায়ণন ইঁদুর দুটির মৃত্যু দেখে হেসে ওঠে, যেন একটি তুচ্ছ জীবের মৃত্যুতে তাদের কিছুই আসে যায় না। কিন্তু মহেশ তার প্রিয় পেঁচির লাশের পাশে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। ঠিক তখনই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। মৃত পেঁচির পেটের নিচ থেকে দুটি ছোট ছোট সদ্যজাত ইঁদুরের বাচ্চা নড়াচড়া করছে। পেঁচি আসলে গর্ভবতী ছিল এবং মরার ঠিক আগেই সে তার সন্তানদের জন্ম দিয়ে গেছে। এই দৃশ্য দেখে রাজা মুহাম্মদের মন গলে যায়। সে নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং রাজনীতি ও ধর্মের ঊর্ধ্বে গিয়ে মহেশের হাত ধরে। ওয়েন থমাস তখন মেকানিক লালকে গোপনে ডেকে বলে, লাল, তুমি যদি আমাকে এই নৌকা থেকে বেঁচে ফিরতে সাহায্য করো, আমি তোমাকে লন্ডনের জর্জ টাউনে একটি বিশাল কমার্শিয়াল স্পেস বা ব্যবসা প্রতিষ্ঠান উপহার দেব। লাল লোভের বশে ওয়েন থমাসের সাথে হাত মেলায়। ঠিক এই সুযোগে ছোট বাচ্চা মহেশ ওয়েন থমাসের টেবিলের ওপর রাখা সেই ওয়েবলি রিভলভারটি গোপনে চুরি করে মুথায়ার হাতে তুলে দেয়। মুথায়ার বন্দুকটি হাতে পেয়েই তার সেই প্রবীণ এবং অসুস্থ রূপটি এক ঝটকায় ছেড়ে ফেলে। তার চোখে ফুটে ওঠে এক ভয়ঙ্কর উগ্রপন্থীর চাহনি। মুথায়ার কোনো কিছু ভাবার আগেই ওয়েন থমাসের পায়ে একটি গুলি করে তাকে সেখানে ফেলে দেয়। মুথায়ার অট্টহাসি হেসে বলে, আমি কোনো সিআইডি অফিসার নই, আমি হলাম সেই উগ্রপন্থী সুব্বা ইয়াহ। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের বিপ্লবী। ব্রিটিশদের এই দেশ থেকে তাড়ানোর জন্য আমি নিজের জীবন দিতেও প্রস্তুত। পুরো নৌকার মানুষ স্তম্ভিত হয়ে যায়। যাকে তারা আইনের রক্ষক ভাবছিল সেই আসলে আসল খলনায়ক। মুথায়ার তার জ্যাকেটের ভেতর থেকে একটি পুরনো ছবি বের করে কুমারনের হাতে দেয়। সেই ছবিতে দেখা যাচ্ছে মুথায়ার স্বয়ং সুভাষচন্দ্র বসু এবং রাসবিহারী বসুর সাথে দাঁড়িয়ে আছে। মুথায়ার বলে, আমি এই ব্রিটিশ অফিসারকে জ্যান্ত ফিরতে দেব না। কুমারন মনে মনে ভাবে কৌশলে মুথায়ার কাছ থেকে রিভলভারটি কেড়ে নিতে হবে। তার সাথে যোগ দেয় রাজা মুহাম্মদ ও লাল। তাদের 3 জনের উদ্দেশ্য কখনো মুথায়ার ক্ষতি করা নয়, বরং ভয় দেখিয়ে তার কাছ থেকে রিভলভারটি কেড়ে নেওয়া।
কিন্তু তখনই উইন থমাস এসে তাদের ভয় দেখানো লাঠির মাথায় লাগানো ছুরিটি মুথায়ার বুকে বসিয়ে দেয়। মুথায়ার শরীর থেকে রক্তক্ষরণ হতে শুরু করে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ এবং সমুদ্রের নোনা পানির ইনফেকশনের কারণে মুথায়ার নিজেই নৌকার মেঝেতে লুটিয়ে পড়ে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কুমারুনও রাজা মুহাম্মদ না চাইতেই একটা বড় ভুল করে বসে। তারা মনে কষ্ট নিয়ে মুথায়ার মৃতদেহটি সম্মানের সাথে সমুদ্রের অতল গভীরে ভাসিয়ে দেয়। উইন থমাস মনে মনে অনেক খুশি হয় মুথায়ার মৃত্যুতে। মুথায়ার মৃত্যুর ঠিক পরেই বঙ্গোপসাগরের সেই বহুল প্রতীক্ষিত ক্যাটাগরি 4 ঘূর্ণিঝড়টি তার গতিপথ পরিবর্তন করে পূর্ব দিকে চলে যায়। তারা সবাই হাঁপ ছেড়ে বাঁচল। সময়ের সাথে সাথে নৌকার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, কারণ মুথায়ার সঙ্গে থাকা অক্সিজেন সিলিন্ডারের ভেতরে যে বোমাটি ছিল সেটি ইতিমধ্যেই সমুদ্রে পড়ে গেছে। বোমাটি সমুদ্রের তলায় গিয়ে বিস্ফোরিত হতে পারে এই আতঙ্কে সবাই বুঝতে পারে তারা শুধু ডুবে যাওয়া নৌকা, ক্ষুধা আর হাঙরের সঙ্গেই লড়ছে না, তাদের নিচেও রয়েছে মৃত্যুর আরেকটি ফাঁদ। এর কিছুক্ষণ পর কুমারন তার ভাই চক্কুর লেখা একটি চিঠি খুঁজে পায়। চিঠিতে চক্কু জানায় তাদের বোন আলামুর বিয়ে যার সঙ্গে ঠিক হয়েছে সেই রঙ্গন আসলে ভালো মানুষ নয়, তাই কুমারনকে যে কোনোভাবে ফিরে গিয়ে বিয়েটা থামাতে হবে। নিজের পরিবারের কথা মনে পড়তেই কুমারন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাকে ফিরে যেতে হবে। আসলে কুমারনের ভাই চেক্কুর ব্রিটিশ পুলিশের হাতে আটক অবস্থায় আছে। নৌকাটি মেরিনা বিচ থেকে ছাড়ার সময় কুমারন তাকে পুলিশের কাছ থেকে পালিয়ে আনতেই যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ চেক্কুরকে পুনরায় ধরে ফেলে এবং কুমারন পালিয়ে আসতে বাধ্য হয়। পালিয়ে আসার সময় চেক্কুর এই চিঠিটা তাকে দিয়েছিল। কিন্তু নৌকার অবস্থা তখন একেবারে শেষ পর্যায়ে। নৌকায় অতিরিক্ত মানুষ, ভেতরে পানি ঢুকছে, সামনে হাঙর আর সমুদ্রের তলায় পড়ে আছে বোমা। কুমারন সবাইকে বোঝায় অন্তত দুজনকে নৌকা থেকে নামতেই হবে, নইলে সবাই মারা যাবে। এই সুযোগে ব্রিটিশ অফিসার উইন থমাস একটি ভোটের ব্যবস্থা করে, কিন্তু সে গোপনে সবাইকে প্রভাবিত করে এমন পরিস্থিতি তৈরি করে যে শেষ পর্যন্ত কুমারনও তার দাদি মুথুমারির নামে সবচেয়ে বেশি ভোট পায়। অর্থাৎ বাঁচার জন্য তারা নিজেরাই কুমারনও তার দাদিকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। লক্ষ্মী এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না। সে তার বাবাকে বোঝায় কাউকে তার অজান্তে হত্যা করার পরিকল্পনা করা কোনোভাবেই ঠিক নয়। অন্যদিকে উইন থমাস রাজা মুহাম্মদকে কুমারনকে হত্যা করতে বলে, কিন্তু রাজা রাজি হয় না, কারণ মুথাইয়া মৃত্যুর আগে সতর্ক করে গিয়েছিল উইন থমাস সবাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে। ঠিক তখনই ভোর হয়ে যায়। হঠাৎ মধুমারি নিজেই নৌকা থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। সে বিশ্বাস করে সমুদ্রই তাদের রক্ষা করবে। কুমারন দাদিকে একা যেতে দিতে পারে না, তাই কোনো দ্বিধা না করে সেও সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। এরপর সিনেমা 14 বছর নয় 14 দিন পরে চলে যায়। নৌকায় বেঁচে থাকা লোকেরা উইন থমাসের কাছে যায় কুমারনও মুথুমারির কোনো খবর পাওয়া গেছে কিনা জানতে। সবাই ধরে নিয়েছে তারা হয়তো হাঙরের শিকার হয়েছে, কিন্তু তখন কুমারনের কাছে থাকা লক্ষ্মীর হাতে তৈরি রুমালটি দেখতে পাওয়া যায়। রুমালটি দেখে বোঝা যায় কুমারন আসলে বেঁচে গেছে। সে ফিরে গিয়ে সত্যিই তার বোনের বিয়ে থামিয়েছে। এরপর উইন থমাস কুমারন ও চক্কুর বিরুদ্ধে থাকা সব অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানায়। সে কুমারনকে জিজ্ঞেস করে তাদের জীবন বাঁচানোর বিনিময়ে সে কি চায়। কুমারনের উত্তরটি পুরো সিনেমার সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। সে কোনো টাকা, ক্ষমতা বা ব্যক্তিগত সুবিধা চায় না। সে শুধু চায় তার নিজের দেশকে তার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হোক। সমুদ্রের মাঝখানে শুরু হওয়া বেঁচে থাকার লড়াই শেষ পর্যন্ত রূপ নেয় স্বাধীনতার আকাঙ্ক্ষার গল্পে। আর মুভিটি এখানেই শেষ হয়। তো এই ছিল 2024 সালের অন্যতম সেরা সার্ভাইভাল হিউম্যান ড্রামা মুভি বোটের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। কিভাবে একটি ছোট নৌকা আমাদের পুরো সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে। পরিচালক চিম্বু দেবন এই ছবিতে তা নিখুঁতভাবে দেখিয়েছেন। যোগী বাবুর এই সিরিয়াস অভিনয় এবং সিনেমার এই গভীর সামাজিক বার্তা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার কি মনে হয় আজকের সমাজেও কি আমাদের এমন একটি বোটের প্রয়োজন আছে যা আমাদের সব ভেদাভেদ ভুলে একসাথে বাঁচতে শেখাবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে খুব শীঘ্রই আরও একটি ধামাকা মুভির এক্সপ্লেনেশন নিয়ে।